যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। কিয়ার স্টারমার শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বাকিংহাম প্রাসাদের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 412টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে 121টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য যে কোনো দলের প্রয়োজন হয় 326টি আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম ভাষণে স্টারমার বলেছেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে বলে জানিয়ে তিনি জানান, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়, এর জন্য প্রয়োজন সময়, তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে। ওদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর নিজের দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকেও পদত্যাগ করেছেন ঋষি সুনাক। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে বাকিংহাম রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা চার্লসের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমাও দিয়েছেন। ওদিকে নির্বাচনে লেবার পার্টির কাছে ভরাডুবির মধ্য দিয়ে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিরও পতন ঘটল। সুনাকের দল জয় পেয়েছে মাত্র 71টি আসনে। 1997 সালের পরে প্রথম যুক্তরাজ্যের ভোটে ভালো ফলাফল করেছে লেবার পার্টি। দলটি 412টি আসন নিরঙ্কুশ জয় পেয়েছে। যুক্তরাজ্যের নিয়ম বলছে 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কি হতে পারে অভিবাসন নীতি, আমরা আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এবং এক যুগের বেশি সময় ধরে চলা যাত্রার অবসান, কনজারভেটিভদের থেকে মুখ ফিরিয়ে ব্রিটিশ জনগণ রায় দিয়ে দিল লেবার পার্টির দিকে। এবং দুটো মৌলিক প্রশ্ন এখানে, কি কারণে ঋষি সুনাকের ভরাডুবি এবং কি হতে পারে নতুন অভিবাসন নীতি। আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে আছেন লেখক, শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান এবং আছেন আমার সহকবি তানভীর আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি অধ্যাপক ডক্টর সেলিম জাহান আপনার কাছে আসবো, তার আগে আমার সহকবি তানভীর আহমেদ, তার কাছ থেকে একটু জানতে চাই। তিনি পুরো নির্বাচনটি কভার করেছেন এবং তানভীর, আপনি নির্বাচনের আগেও বিভিন্ন হাল হকিকত তুলে ধরছিলেন, কে কি ধরনের মন্তব্য করেছিল, কে সুর বদলালো, সবকিছু আসলে আপনার প্রতিবেদনে উঠে এসেছে। আমি স্যার কিয়ার স্টারমারের প্রসঙ্গে একটু পরে আসবো, তার আগে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই তানভীর। কাজ করতে গিয়ে এবং সেখানে থাকার অভিজ্ঞতা থেকে একটু বলবেন, ঋষি সুনাক হারলো নাকি কনজারভেটিভ পার্টি হারলো? এত কঠিন প্রশ্ন। ঋষি সুনাক আসলে হেরে গেছেন এই বিবেচনায় যে ঋষি সুনাকের নিজের দলের মধ্যে বিভাজন, তিনি অনেকেই মনে করেছিলেন ঋষি সুনাক তার দলের বিভাজনটাকে সামলাতে পারবেন। দেখুন, ঋষি সুনাক যখন দায়িত্ব নিলেন তখন তাকে সেই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে আবার ফিরিয়ে আনতে হলো। দেখুন, নেতৃত্ব সংকট। তার যে শক্তিশালী নেতা ছিল বরিস জনসন, তার সাথে বিভাজন স্পষ্ট হয়ে গেল। সুয়েলা ব্রেভারম্যানের মতো নেতাকে গ্রহণ করেনি কনজারভেটিভ, এই নেতাকে গ্রহণ করেনি ব্রিটেনের জনগণ। তো নিজের দলের মধ্যে আসলে শৃঙ্খলা ছিল না। এটি আপনি বলতে পারেন যে নেতৃত্বের সংকট বা ঋষি সুনাকের পরাজয়। ঋষি সুনাক পারেননি আসলে। তবে ঋষি সুনাকের সফলতা রয়েছে। যখন ব্রিটেন খুব দারুণ অর্থনৈতিক সংকটে এবং কোভিডকালীন পরবর্তী সময়ে অর্থনীতিকে টেনে ধরার জন্য তিনি যে ফার্লো স্কিম থেকে শুরু করে নানা ধরনের স্কিম দিচ্ছিলেন, যেটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এবং নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও কিন্তু দায়িত্ব গ্রহণ করে ডাউনিং স্ট্রিটে প্রথম বক্তৃতায় প্রথম এশিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কিন্তু স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছেন তার কাজের কারণে। আর ব্রিটেনে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে গত 14 বছরে, আসলে এই 6 জন প্রধানমন্ত্রী দেখছে। তো 14 বছরে তো একটি উন্নত দেশের, ব্রিটেনের মতো একটি দেশের 6টি প্রধানমন্ত্রী বদলের প্রয়োজন ছিল না। এখন কিয়ার স্টারমার এসে এমন কোনো জাদুকরি কোনো কিছু দেখাতে পারবেন না যে গত 2 বছর ধরে যেটি ঋষি সুনাক পারছিলেন না, উনি এসে একটা সুইচ টিপ দিয়ে কালকে ইমিগ্রেশন কন্ট্রোল করে ফেলবেন। ইমিগ্রেশনের বিষয়টি হচ্ছে আসলে
ব্রিটেন তো চুক্তিতে স্বাক্ষর করেছে, ইউনাইটেড নেশনের যে রিফিউজি স্ট্যাটিউট আছে 1951 এবং যেটি পরবর্তীতে সংশোধিত হয়ে আইনে পরিণত হচ্ছে 67-তে সম্ভবত। তো সেখানে তো চুক্তি করেছে তাকে তাকে অভিবাসী নিতে হবে। যে সমস্ত দেশগুলোতে সংকট রয়েছে, যে সমস্ত দেশগুলোর মানুষ ভালনারেবল, পলিটিক্যাল অ্যাসাইলাম তারা নেবে বলে স্বাক্ষর করেছে, তাহলে তাকে অভিবাসী নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অভিবাসী ছাড়া এই দেশ চলবে কেমন করে? স্বাস্থ্য সেবায় সাধারণ ব্রিটিশের যেই লো স্কিল ওয়ার্কগুলো আছে সেখানে তো আপনার অভিবাসীর প্রয়োজন রয়েছে। 63% ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর ফান্ডিং আসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থেকে, তাদের বেতনে চলছে বিশ্ববিদ্যালয়গুলো। এখন আপনি যদি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে ব্রিটেনে প্রবেশ করতে না দেন, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাবে। 63% রেভিনিউ অর্থাৎ 63% অর্থের যোগানদাতা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তো এখন আন্তর্জাতিক শিক্ষার্থী তারা কেন আসবে যদি সে এখানে কাজের সুযোগটা না পায়? এই উচ্চশিক্ষা নেওয়ার পর সে এখানে 2 বছর বা 3 বছর কাজ করতে পারবে বলেই তো সে ব্রিটেনে আসছে। যেমন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সবসময় বলে তোমরা যদি এই যে মানে অভিবাসন নীতি, এটা নিয়ে আমি আলাদা করে আপনার দুজনের কাছে আসবো, সেই প্রশ্নগুলো আমার কাছে আছে। শুধুমাত্র আপনার কাছ থেকে আরেকটু জেনে নিব যে কনজারভেটিভ পার্টি কিংবা ঋষি সুনাকের দুর্বলতা জায়গাগুলো কি ছিল যে কারণে নাগরিকরা তাদের থেকে মুখ ফিরিয়ে লেবার পার্টির কাছে আসলে গেল। গত 14 বছরে তো আসলে জনগণের জীবনযাত্রার ব্যয় এত বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের মূল্য এত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির মূল্য 3 গুণ হয়েছে। সুপার স্টোরগুলিতে যখন যাবে, সাধারণ মানুষ যখন খরচ করতে যায়, যেখানে তার আগে 50 পাউন্ড খরচ হতো সেখানে তার 100 পাউন্ড খরচ হচ্ছে। এখন পেট্রোল খরচ আপনার বেড়ে যাচ্ছে। আপনার স্বাস্থ্য সেবা খাতে ভয়াবহ দুর্বলতা। একটা সাধারণ আপনার জ্বর সর্দি কাশি হলে আপনি একটা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেবেন, সেটার জন্য আপনাকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। আপনি আর যখন মানে ক্যান্সারের মতো এরকম ভয়াবহ রোগ যখন হবে, তারা দিনের পর দিন অপেক্ষা করছেন, তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। তো তাহলে এই সেবাগুলোকে নিশ্চিত করতে পারেনি গত 14 বছরে কনজারভেটিভ পার্টি। এবং আপনি দেখুন ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে দূরত্ব তৈরি হয়েছে এবং বাণিজ্য ইস্যুগুলো নিয়ে যে দর কষাকষি চলছে, তো এই ইস্যুগুলোতে আসলে সমাধান আসেনি। নিরাপত্তা ইস্যুতে ব্রিটেন সবচেয়ে বড় সংকটে পড়ছে। এখন ব্রিটেন কি নেটো নির্ভর হয়ে পড়বে? এই বিষয়গুলো আলোচনায় আসছে। এবং ফিলিস্তিন গাজা ইস্যুতে আপনি দেখুন, ব্রিটেনের নির্বাচনে 5টি প্রভাবকের মধ্যে একটি অন্যতম প্রভাবক হচ্ছে ফিলিস্তিন ইস্যু এবং গাজায় যুদ্ধবিরতি। আপনি দেখুন উভয় নেতাই কিন্তু ফিলিস্তিন ইস্যুতে তারা পরিষ্কার বক্তব্য দিতে পারেনি। তারা কিন্তু গাজার গণহত্যার সমর্থনে কোনো আইন যুদ্ধবিরতিতে একমত হতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু ভোটের মাঠে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন অধ্যাপক ডক্টর সেলিম জাহান, আপনি শুনলেন আমার সহকর্মীর কথা এবং আমি নিশ্চিত আপনার নিজস্ব একটা পর্যবেক্ষণ আছে, সেটাই শুনতে চাই। আসলে মানে মন্দের ভালো হিসেবে লেবার পার্টিকে চয়েস করলো কিনা, কি বলবেন? আমার মনে হয় না যেটা মন্দের ভালো হিসেবে একটা পছন্দ করা হয়েছে। আমার মনে হয় যে গত বেশ কিছুদিন যাবতই রক্ষণশীলদের দলের যে সমস্ত নীতিমালা এবং তাদের কার্যকলাপ যেগুলো, তার বিরুদ্ধে জনগণের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছিল। তার কিছু কিছু আলামত আমরা এর আগেই দেখেছি। নিশ্চিতভাবে মূল্যস্ফীতি কমেছে, কিন্তু তাই বলে জনগণের যে মৌলিক কতগুলো চাহিদা, কর্মনিয়োজন কিংবা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অথবা যে প্রবৃদ্ধির হার সেটা শ্লথ, এগুলো মানুষের জনজীবনকে বিপর্যস্ত করেছে এক। আর দ্বিতীয়ত যে সামাজিক সেবা যেগুলো আছে, স্বাস্থ্য সেবা, শিক্ষার সেবা, সেই সমস্ত ক্ষেত্রে আসলে এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছে জনগণ, সেখান থেকে তারা উত্তরণ পাচ্ছিল। আমরা যদি স্বাস্থ্য খাতের কথাই ধরি, তাহলে যে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে সেখানে অপ্রতুল সম্পদ রয়েছে, সেখানে ডাক্তার এবং সেবিকার তাদের একটা অপ্রতুলতা আছে। সেখানে আমরা দেখেছি যে বহু রোগী যাদের শল্য চিকিৎসার প্রয়োজন, তারা মাসের পর মাস অপেক্ষা করছেন। তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে এমন একটা অবস্থা পৌঁছেছে
যেখানে জনগণ এক সত্যিকার অর্থে যে রক্ষণশীল দল এবং সরকার তার প্রতি বীতশ্রদ্ধ হয়েছে, এবং সেখানে তারা একটা অন্য রকমের বিকল্প খুঁজেছে, এবং আমার মতে যে শ্রমিক দল সেই বিকল্পটি তাদের দিতে পারছে। আর আর আমার সহকর্মী যেটা বলছিলেন যে একটা দলের মধ্যে বিভাজন ঠেকানোর খুব চেষ্টা করেছিলেন ঋষি সুনাক, কিন্তু পারলেন কোথায়? আপনি আসলে কি দেখছেন অধ্যাপক ডক্টর সেলিম জাহান, কনজারভেটিভের ভবিষ্যৎ তাহলে কি? দলের মধ্যে একটা বড় রকমের বিভাজন আছে, এবং যে কথাটা তানভীর বলেছে যে এত অল্প সময়ের মধ্যে আপনি যদি দেখেন কবার প্রধানমন্ত্রিত্ব বদল হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে দলের মধ্যে নানান রকমের উপদল আছে, এবং উপদলগুলোর মধ্যে নানান রকমের সংঘর্ষ না হলেও মতভেদ রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আগামী দিকে যদি তাকাতে হয়, তাহলে প্রথমেই রক্ষণশীল দলকে তার অন্তর্নিহিত যে সমস্ত দুর্বলতা আছে সেগুলো তাকে কাটিয়ে উঠতে হবে, এবং এই দুর্বলতা কাটিয়ে ওঠার একটি অন্যতম উপায় হচ্ছে এমন একজন নেতা বা নেত্রী নির্বাচন, যারা এই পুরো দলটাকে, উপদলটাকে সামনে নিয়ে এসে একটা সংহত, একটা শক্তিশালী দলে পরিণত করতে পারবেন। সেটা যদি না করা যায়, তাহলে আগামী দিনগুলোতে এই রক্ষণশীল দল আরো বিভক্ত হবে, আরো বিভাজিত হবে, এবং সেটা দলের জন্য কোনো রকমে অনুকূলে আসবে না। আচ্ছা, আমার আপাতত ঋষি সুনাক এবং তার দল নিয়ে বক্তব্য এখানেই শেষ। এবার আসুন আমরা নতুন যে সরকার আসলো সেই সরকার নিয়ে একটু কথা বলি। অভিবাসন দিয়ে শুরু করি তানভীর। কিয়ার স্টারমার তিনি আসলে অবৈধ অভিবাসীদের নৌকা থামানোর একটা প্রতিজ্ঞা করেছিলেন, ঠিক আছে, কিন্তু দেখা গেছে বাংলাদেশ ইস্যুতে তার ভয়েসটা একটু বেশি নেতিবাচক ছিল এমন অভিযোগ এসেছিল। নিজের কমিউনিটিতেই তিনি সমালোচিত হয়েছিলেন এবং বাধ্য হয়ে সুর বদলালেন। আপনার প্রতিবেদনে খুব স্পষ্ট হয়ে সেই জিনিসগুলো উঠে এসেছে। কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের অভিবাসন ইস্যুতে কি অবস্থানে থাকতে পারে আসলে স্টারমার? এখন দেখুন, রাজনীতিবিদরা ভোটের সময় আসলে নানা রকমের কথা বলেন। হ্যাঁ, এর আগেও আমি বলেছিলাম যে বাংলাদেশিদের 10,000-কে ধরে পাঠিয়ে দেবে, এটি সম্ভব হবে না, এটা আমি বলেছিলাম 71 বিভিন্ন আমার সাথেও আপনি বলেছিলেন। জি, হ্যাঁ, কেন সম্ভব হবে না? আসলে আপনি এই 10,000-এর তালিকাই তো আপনি খুঁজে বের করতে আপনার আরো 15 বছর লেগে যাবে। এগুলো কোথায় আছে? যেমন আপনাকে একটা তথ্য দেই, রুয়ান্ডা বিলটি ঋষি সুনাক পাশ করেছেন এবং এটি বাস্তবায়নের জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। তিনি যদি সুযোগ পেতেন, আমার ধারণা এটিকে তিনি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতেন। কিন্তু আবার দেখুন, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে 60,000 অভিবাসীকে রুয়ান্ডা পাঠাবে বলে একটি বিল পাশ করে ফেললো, এই 60,000-এর মধ্যে তারা মাত্র 3,500-কে চিঠি দিতে পেরেছে, বাকিদের নাকি তাদের কাছে তথ্য নাই। তো ব্রিটেনের মতো একটা দেশে আপনি অভিবাসীদেরকে তালিকা করছেন, 60,000 বলছেন আমার কাছে অবৈধ অভিবাসী, তারা নৌকার যোগে চলে এসেছে বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠাবো। আপনার কাছে তো ডেটাই নেই, আপনার কাছে তথ্য নেই, আপনি কিভাবে তাকে ধরবেন? আর ধরতে গেলে যে অর্থ ব্যয় করতে হবে সেই অর্থের পরিকল্পনাও তো নেই। এটি অসম্ভব একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, স্যার কিয়ার স্টারমার বলছেন আমি তাদেরকে রুয়ান্ডা পাঠাবো না, আমি তাদেরকে তারা যেই দেশ থেকে এসেছে ওই দেশে পাঠাবো। এখন ওই দেশগুলো কোন কোন দেশ? ফট করে উনি বাংলাদেশের নামটা বলে ফেললেন, অথচ বাংলাদেশের মানুষরা ওই নৌকা দিয়ে ব্রিটেনে প্রবেশ করে না আসলে। তো এই যে তথ্য ঘাটতি, একটি দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে তথ্য নাই যে বাংলাদেশি ইমিগ্রেন্টরা নৌকা দিয়ে ব্রিটেনে প্রবেশ করে না। তো এটি তার একটি দুর্বলতা আমি মনে করব। তিনি যথেষ্ট রকমের প্রিপারেশন নিয়ে ওই কথাটি আসলে বলেননি, হয়তো বেফাস মন্তব্য করেছেন। তো বেফাস মন্তব্যটির পিছনে একটা রাজনীতি আছে। তিনি মনে করেছেন ইমিগ্রেন্টদের নিয়ে আমি শক্ত কথা বললে যারা কট্টর কনজারভেটিভ আছে তারা আমাকে ভোট দেবে, কট্টর ব্রিটিশ আছে তারা আমাকে ভোট দেবে। এটা একটা কৌশল। তো ওনাকে বোকা ভাবার সুযোগ নেই। কেন সুযোগ নেই? উনি নির্বাচনের আগে ইমিগ্রেশন নিয়ে নানা কথা বলেছেন। যখনই দেখলো যে বাংলাদেশি কমিউনিটি ব্যাপক প্রতিবাদ করছে, ভোটের মাঠে এটা বড় ধরনের প্রভাব পড়ছে, ওনার প্রধানমন্ত্রী পদ নিয়ে নড়বড় হয়ে গেছে, উনি এরপর থেকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে নানা জনকে টেলিফোন করে এখন বললেন যে না, আমি বাংলাদেশিদের পাঠাবো না। তো এই যে ফিরে আসা, আবার এই যে বলা, তো এগুলি হচ্ছে নির্বাচনের সময় বিভিন্ন কৌশল। কিন্তু আদৌ এভাবে ইমিগ্রেশন নীতি আসলে ঠিক করা যায় না। একটি দেশের অভিবাসন নীতি ঠিক করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। ব্রিটেনের আমি একটা তথ্য দিই আপনাকে, অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যারা এই তথ্যগুলো মাসে সংগ্রহ করে, তাদের তথ্য মতে 12 লাখ মাইগ্রেন্ট এসেছে গত 2023 সালে ব্রিটেনে। এই 12 লাখের মধ্যে 5,32,000 বিভিন্ন দেশে চলে গেছে। তাহলে রইল বাকি আপনার 6,85,000।
এই 6,85,000 ধরুন প্রতি বছর ব্রিটেনে আসছে। তো এখন এদের মধ্যে আপনার 2020 সালে ছিল 35, 2022 সালে এটি 7,64,000। তো দেখুন কিভাবে জাম্প করলো। তো এই জাম্পটির কারণ কি ছিল? ব্রিটেন যখন অর্থনৈতিক সংকটে পড়লো তখন তারা ইমিগ্রেন্টদেরকে বর্ডার ডোর ওপেন করে দিল, ইমিগ্রেন্ট আনো, অর্থনীতিতে পয়সা ঢোকাও। তো ইমিগ্রেন্টরা এসেছে, তোমরা ইমিগ্রেশন চেয়েছো, অর্থনীতিতে অর্থের যোগান দিতে চেয়েছো, শিক্ষার্থী এসেছে, কেয়ারার ভিসায় এসেছে, নানা রকম ভিসায় তারা এসেছে। আসার পর যখন ব্রিটেনের অর্থনীতিতে এই আর্থিক যোগানটা ঢুকে গেল তখন বললো এদেরকে বের করে দাও। তো এই যে মানুষ বা শিক্ষার্থীরা এক একজন 30-40 হাজার পাউন্ড খরচ করে এখানে আসলো, তারা যদি 2 বছর কাজের সুযোগ এখানে না পায়, সে তাহলে কেন আসবে? বিষয়গুলো আসলে একটু জটিল। তো সে কারণেই ব্রিটেনের অভিবাসন নীতিটাকে তিনি বলতে চান যে আমরা এটাকে আরো নজরদারি করব। কিয়ার স্টারমার এটা বলেছেন পরিষ্কার করে যে যাতে একটি চক্র আছে যারা এই অবৈধ অভিবাসীদেরকে নিয়ে এখানে আনার জন্য একটি সংঘবদ্ধ চক্র আছে। তিনি এই চক্রের বিরুদ্ধে একটু কঠোর হবেন, এই ব্যাপারটি তিনি নিশ্চিত করেছেন, যেটা ইতিবাচক। ইতিবাচক। আমি এখানে থাকি, তারপর তানভীর আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর সেলিম জান, আপনি শুনেন আমার সহকর্মীর কথা। এর বাইরে আসলে অভিবাসন নিয়ে মানে এটা বোঝাই যাচ্ছে যে সব দেশে আসলে নির্বাচনের আগে যারা আসলে প্রার্থীরা থাকেন তাদের দিক থেকে কিছু কৌশল থাকে, সেই কৌশল একটা অংশ হিসেবে হয়তো স্টারমার এই কথাটা বলেছেন। কিন্তু দিন শেষে আসলে যেহেতু অভিবাসন একটা বড় ইস্যু এবং যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন তাদের যে ডিপার্টমেন্ট, তারা রিপোর্ট যেটা দিয়েছে 2022 সালে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক অভিবাসী যুক্তরাজ্যে এসেছে। সেক্ষেত্রে আসলে অপশন কি আছে স্টারমারের হাতে এই অভিবাসন বিষয়টাকে একটা এজেন্ট হিসেবে নেওয়ার পর সেটাকে সমাধানের পর্যায়ে নিয়ে যাওয়ার? অভিবাসন মানে চিরায়তভাবেই বিশ্বে হয়েছে এবং আগামী দিনগুলোতে অভিবাসন থাকবে। কারণ অভিবাসন যে দেশে মানুষ আসে তাদের একটা প্রয়োজনের কারণে আসে। খুব অল্প সংখ্যক অভিবাসী হয়তো রাজনৈতিক আশ্রয় বা অন্যান্য কারণে আসে। এখন অভিবাসনের দুটো দিক আছে, যেটা তানভীর বলেছে, একটা হচ্ছে অবৈধ অভিবাসন আর একটা হচ্ছে বৈধ অভিবাসন। অবৈধ অভিবাসনের ক্ষেত্রে আমরা জানি যে পূর্ববর্তী যে রক্ষণশীল সরকার সেখানে অভিবাসিত মানুষকে রোয়ান্ডাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল। সেটা আন্তর্জাতিক আইন বিরোধী এবং সব রকম ভাবে তার বিরুদ্ধে ব্রিটেনের মধ্যে ব্রিটেনের বাইরে নানান রকমের মানবাধিকার কর্মী যারা আছেন তারা সোচ্চার হয়েছিলেন। তা আমি আপাতত অবৈধ অভিবাসনটাকে একটু পাশে সরিয়ে রাখি। বৈধ অভিবাসনের ক্ষেত্রে আমরা যদি শ্রমিক দলের নির্বাচনী ইশতেহার দেখি তাহলে সেখানে বলা হচ্ছে যে অভিবাসনের বর্তমান যে সমস্ত পদগুলো আছে এর কোনোটাই বন্ধ করা হবে না, এক। আর 2 নম্বর কথা বলা হয়েছে যে নিশ্চিতভাবে অভিবাসনের যে ছাড়পত্র যে দেওয়া হবে মানুষকে বৈধ অভিবাসনের জন্য, তার উপরে কিছু বিধিনিষেধ বসানো হবে। এবং সেখানে এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে আসলে যাদেরকে অভিবাসনের জন্য ছাড়পত্র দেওয়া হবে সেটা এক, ব্রিটেনের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, এবং 2, অর্থনৈতিক দিক থেকে যে ধরনের দক্ষতা ব্রিটেনের প্রয়োজন তার সঙ্গে এটাকে সম্পৃক্ত করা যাবে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, দক্ষতার ভিত্তিতে মানুষ আসবে, ব্রিটেনের প্রয়োজনের ভিত্তিতে, এবং বৈধ অভিবাসন সেখানে চলতে থাকবে। আমি শেষ কথা একটা বলছি যে অভিবাসন কিন্তু সবসময় একটা অর্থনৈতিক ব্যাপার, অভিবাসন একটা রাজনৈতিক ব্যাপার। এবং আমরা এই বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি যে ইউক্রেনে যখন সংঘর্ষ যুদ্ধ শুরু হয়েছে তখন ব্রিটেন, যুক্তরাষ্ট্র তার দরজা অনেকটাই খুলে দিয়েছে যে ওই সমস্ত জায়গা থেকে যারা আসছে তাদেরকে ব্রিটেনে জায়গা দেওয়ার জন্য। এই ব্যাপারটি চলবে। এটা যখন আফগানিস্তানে যখন সংঘাত হয়েছিল তখন হয়েছে, বর্তমানে ইউক্রেনের ক্ষেত্রে হচ্ছে, সুতরাং এইটা চলবেই। আমি মনে করি যে বাংলাদেশ থেকে যারা অভিবাসিত হয়ে ব্রিটেনে আসেন তারা দক্ষতা নিয়ে আসেন, তারা এই ব্রিটেনের অর্থনীতিতে একটা বিরাট ইতিবাচক ভূমিকা রাখেন। সুতরাং বৈধ অভিবাসনের ক্ষেত্রে যদিও এটা ব্রিটেনের যে প্রয়োজন, ব্রিটেনের যে চাহিদা, তার সঙ্গে যদি সম্পৃক্ত করা হয় সেটা থেকে বাংলাদেশ সত্যিকার অর্থে উপকৃতই হবে। আমি অভিবাসন নীতিতে আর একটা বিষয় জেনে তারপর একটা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটা প্রশ্ন করে তারপর আয়োজনটা শেষ করব। তানভীর,
বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় খবর আসে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে রাজনৈতিক আশ্রয়ে যারা যুক্তরাজ্যে গেছেন বিভিন্ন সময় দেশটির সরকার তাদের ফেরত পাঠানোর কথা বলেছিলেন এবং সেগুলো আলোচনার টেবিলে ছিল। আপনি একটু আগে টাচ করেছিলেন, এটা একটু ব্যাখ্যা করবেন। নতুন সরকার স্টারমার তিনি আসলে সেই রাজনৈতিক আশ্রয়ে যারা সেখানে আছেন বাংলাদেশিদের তাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবেন কিনা বা কোনো বক্তব্য দিতে পারেন কিনা? তবে কিয়ার স্টারমার বা ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষ একটি বিষয়ে সঠিক বলেছে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত অ্যাসাইলাম আবেদন প্রার্থীরা এখানে আবেদন করছেন, মানে রাজনৈতিক আশ্রয় কোন দেশের মানুষ আসলে চাইবে, যেমন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, যে সমস্ত দেশগুলোতে সংকট, তো বাংলাদেশের থেকে আবেদনগুলো কেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন হবে, এটি হোম অফিসের কাছে পরিষ্কার নয়। এ কারণেই আসলে এই মন্তব্যগুলো এসেছে। তো সে কারণে বাংলাদেশ থেকে যারা আসছেন এখানে আপনি ধরুন ছাত্র হিসাবে তারা বৈধভাবেই ঢুকেছে, অথবা সে কোনো কেয়ারার হিসাবে ঢুকেছে, অথবা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে ঢুকেছে, এসেই তিনি আবার রাজনৈতিক আশ্রয়ে প্রত্যাশা করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন করে দেন। এই প্রক্রিয়াটিকে নিরুৎসাহিত করা হচ্ছে। এখন এখানে কোনোভাবে আপনি এসে তারপর 6 মাস থেকে বা 1 বছর থেকে আপনি বললেন আমি রাজনৈতিকভাবে হয়রানির শিকার, কিন্তু আপনি রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়ে তো এই দেশে প্রবেশ করেননি, আপনি অন্য ভিসা ক্যাটাগরিতে এসেছেন। তো এই প্রক্রিয়ায় বাংলাদেশিদের দুর্নাম কিছুটা রটেছে এবং এটা বন্ধ করার জন্য আসলে অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসের সাথে বৈঠক করেছে যে এই প্রবণতাটি কোনোভাবে ঠেকানো যায় কিনা। বাংলাদেশ তো রাজনৈতিকভাবে অস্থির একটি দেশ নয়, বাংলাদেশ রাজনৈতিকভাবে বা যুদ্ধ বিধ্বস্ত দেশ নয় সিরিয়ার মতো বা আফগানিস্তানের মতো। তাহলে বাংলাদেশ থেকে কেন এত রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যাটা কেন বাড়ছে, এইটাকে কমাতে হবে। আচ্ছা, আমি সবশেষ আরেকটি ইস্যু একটু পেরেই তারপরে আলাপটা শেষ করবো। অধ্যাপক ডক্টর সেলিম জাহান, এখন যে প্রেক্ষাপট বিশ্বে রয়েছে তাতে একটা শক্ত বিশ্ব নেতার প্রয়োজন যিনি আসলে এই ইসরায়েলি আগ্রাসন থামাতে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর রাখতে পারবে, অন্তত যুদ্ধবিরতি প্রস্তাব তুললে সেখানে অন্তত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবে। ঋষি সুনাক সেই দিক থেকে নিঃসন্দেহে ব্যর্থ হয়েছেন, এমন একটা বক্তব্য নানা গণমাধ্যমে এসেছে। আপনি কি মনে করেন কিয়ার স্টারমার সেই রকম একটা জোরালো ভয়েস হতে পারবেন? আমার মনে হয় যেহেতু ফিলিস্তিনের কথা উঠেছে, ফিলিস্তিন প্রশ্নে যে শ্রমিক দলের যে বক্তব্য এবং শ্রমিক দলের যে অবস্থান, আমার কাছে এটা সবসময় ঘোরাটে বলে মনে হয়েছে। আমার কাছে খুব মনে হয়নি যে এই ব্যাপারটি অত্যন্ত পরিষ্কার, এবং তার জন্য শ্রমিক দলের মধ্যেও নানান রকম সুর আমরা শুনেছি। কেউ কেউ শক্ত অবস্থান নিয়েছেন ফিলিস্তিনিদের সমর্থনে, কেউ কেউ সেটা নেননি, কেউ কেউ এই অভিযোগও করেছেন যে দলনেতা আসলে ফিলিস্তিনি প্রশ্নে একটা দুর্বল কণ্ঠস্বর। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে, এবং আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আমেরিকা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবছরের শেষাশেষি, এবং যদি ডোনাল্ড ট্রাম্প সেখানে আসেন তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের যে সম্পর্ক সেটা কোন দিকে যাবে, সেটা কি উষ্ণ থাকবে, সেটা কি পরস্পর সমর্থনযোগ্য হবে, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি তাহলে পরে বর্তমান যে নবনিযুক্ত যিনি প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারে দেশজ যে রাজনীতি আছে, বৈশ্বিক যে রাজনীতি আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক আছে, তার পরিপ্রেক্ষিতে খুব শক্ত অবস্থান ফিলিস্তিনিদের সপক্ষে নেবেন বলে আমার মনে হয় না। এটা অবশ্য আমার ব্যক্তিগত। তানভীর, 1 মিনিটের মধ্যে এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটি অঘোষিত সত্য যে ব্রিটেনের রাজনীতিতে প্রধান দুটি রাজনৈতিক দলই আসলে ফিলিস্তিনের ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টে শক্ত অবস্থান নেননি। যখন ফিলিস্তিনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হলো, গণহত্যার ব্যাপারে কথা হলো, উভয় নেতাই স্পষ্ট জবাব দেননি, কেননা ভোটের মাঠে এটি 5টি প্রধান বিষয়ের মধ্যে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। এবং গণহত্যা নিয়ে এবং কিয়ার স্টারমারের বক্তব্য পরিষ্কার নয়, যেটি সেলিম জাহান স্যারও বললেন।
তো আমার কাছে মনে হয় যে আরও সময় আছে। জনগণ যে পরিবর্তনের ম্যান্ডেট স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টিকে দিয়েছে, তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং তার নিজের দলের মধ্যে এগুলো আলোচনা করবেন, মন্ত্রী পরিষদ গঠন করবেন। নিশ্চয়ই তাকে একটু সময় দিতে হবে এবং দেখা যাবে যে ধীরে ধীরে কি হয় সেটা আসলে পর্যবেক্ষণ করারই পালে। এবং অনেক ধন্যবাদ তানভীর, অনেক তথ্যবহুল বিষয়গুলো তুলে ধরুন। এর মধ্যে ডক্টর সেলিম জাহান, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। লেখক, শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান ছিলেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। এবং ব্রিটেনের নির্বাচনে ঋষি সুনাকের ভরাডিবি, কেয়ার স্টারমারের নতুন আগমন, সবটা নিয়েই মূলত আমরা আসলে কথা বলছিলাম।